মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। আমার হ্যান্ডসাম কিউট নাতি, তুমি তাহলে বড় ভাই হতে যাচ্ছ। বড় ভাইয়ের কি কি দায়িত্ব আছে তা কি তুমি জানো? না জানলে এখনই জেনে নাও কিন্তু। তাই আমি আসলে একটু অবাকই হয়েছি। কি জন্য দাদুমণি? আপনারা খবরটা কিভাবে জানলেন? কে বলেছে? সেলিন বলেছে। খবরটা শোনা মাত্রই চলে এসেছে, তাই না? মেয়েটা কোনো কথাই লুকিয়ে রাখতে পারে না। কেমন আছো মামুনি? শরীর এখন কেমন? আমি ভালো আছি, আপনারা একদম চিন্তা করবেন না। তাছাড়া প্রথম দিকে একটু বমি বমি ভাব হয়, তেমনটাই হচ্ছে। এছাড়া সব ঠিক। খুব সাবধানে থাকবে দাদুমণি। এই সময়ে ভুলেও কোনো ভারী কাজ বা মানসিক চাপ নেবে না, কেমন? তুমি চিন্তা করো না দাদিমা, আমি আমার ওয়াইফের খেয়াল রাখবো। এই না হলে আমার দাদু ভাই। ব্যাপারটা সহজ না ফাতি, একজন থেকে দুজন হচ্ছে। সেলিম যখন বলের পেছনে ছুটতে থাকবে, অন্যজন তখন হামাগুড়ি দিতে শুরু করবে। ওহ সেলিম, যদি জানতে তোমার বাবা আমাকে ওর পেছনে কিভাবে ছুটিয়েছে। আমি আমার দুই সন্তানকে আমার মতো টার্বো চালানো শেখাবো। তুমি সেলিমের বয়সে কেমন ছিলে তা আমি কোনোদিন ভুলতে পারবো না। হাই, কত জলদি সময় পার হয়ে যায়, তাই না? ফাতি এখন বাবা হতে যাচ্ছে, তাও আবার দ্বিতীয়বার। ও খুব খুশি লাগছে। সত্যি আন্টি, আমরাও খুব খুশি। ও জেনেব, তুমি যদি ফাতির শৈশবের গল্প জানতে। হায়, ও যে কি মিষ্টি আর সুন্দর ছিল, কি বলবো। জানো কি করতো? টয়লেট করার জন্য সোফার পেছনে গিয়ে লুকাতো, তাও আবার ডাইপার পরে। তারপর মুকাদ্দের, আচ্ছা থামছি। কি আশ্চর্য আন্টি, আমার শৈশব সম্পর্কে তোমার শুধু এই একটা ঘটনাই মনে আছে? আরে তাতে কি, কোনো ব্যাপার না, এটা তো মজার স্মৃতি। তোমরা ভাগ্যবান দুজন দুজনকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছো। সবাই এত সহজে এমন সত্যিকারের ভালোবাসা পায় না। আপনি ঠিক বলেছেন গুলসুম দাদিমা। তবে তোমাদের সন্তান তোমাদের চেয়েও ভাগ্যবান, কারণ ও তোমাদের মতন এমন ভালোবাসার বন্ধনে আবদ্ধ মানুষের সন্তান। আর তাছাড়া ও এমন একজন ভাই পাবে যে দুনিয়ার সবচেয়ে সুন্দর আর মিষ্টি। আমার সেলিম পাশা সোনামণি, হায় আমার লক্ষ্মী দাদু ভাই। আমি ওকে সত্যি খুব মিস করি, সবাইকে খুব মিস করি। তো তোমরা কোনো নাম ঠিক করেছো? মেয়ে হলে কি রাখবে আর ছেলে হলে কি রাখতে চাও? মানে আসলে এখনো তো অনেক দেরি আছে, সেজন্য কিছু ভাবিনি। ছেলে মেয়ে দুটো নামই ঠিক করে রাখো। আচ্ছা, সময় করে অবশ্যই ভাববো আমি। যখনই ভাবো না কেন, অগ্রিম একটা কথা বলে রাখি। তোমাদের যদি মেয়ে হয়, ভুলো ইমোশনাল হয়ে ওর নাম মুকাদ্দেস রাখবে না, না হলে ওর মতো হবে। হ্যাঁ, মমের কথা যখন এলোই আমি কিছু বলতে চাই। মানে জেনেপের এই খবরটা মমকে কেউ জানিও না, কেমন? ঠিক আছে, আমরা ওকে ব্যাপারে কিছুই বলবো না, কিন্তু মুকাদ্দেসকে নিয়ে কিছুই অনুমান করা যায় না, তা তো জানোই। সে তো ঠিক আছে বাবা, তবে আমরা যতটা পারি চেষ্টা করব। বাবা শোনো, তুমি বড় ভাই হতে চলেছো। দেখো কিভাবে ঘুমানোর সময় হয়েছে তো, তাই হয়তো চুপচাপ আছে। হ্যাঁ হ্যাঁ। ভাইয়া এবার দেখিয়ে দিল, বাচ্চা নেবে বলে বলে দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছে। হ্যাঁ, তুমি যদি আমার কথা শুনতে তাহলে আমরা এই প্রতিযোগিতায় এগিয়ে থাকতাম, কিন্তু তুমি আমার কথা একটুও শোনোনি। একটা কাজ করা যায় সেলিন, চল আমরা দুজন এখনই চেষ্টা করি, তাহলে হয়তো বেশি দেরি হবে না।
কি বললো? আরে না, এমন করো না, এমন করো না, করো না। চলো। ও এলিফ, তুমি নক না করে এভাবে কেন ঢুকে পড়লে? ভেবেছি তোমরা হয়তো এখনো জেগে আছো, কেউ ঘুমোওনি। এমন ভাববে কেন? ওরহান, রাগ করো না। সেলিন, তুমি কি হয়েছে এলিফ? কোনো সমস্যা? কিছু হয়নি, তবে আমি আমার ভাইয়ার সাথে আলাদা কথা বলতে চাই। কি কি আলাদা কথা বলতে চাও? এলিফ, এখানে তো শুধু সেলিন আছে, ও তোমার ভাবি। তুমি ওর সামনে সবকিছু বলতে পারো। বলতে পারি, তবে আমি আমার সমস্যা শুধু আমার ভাইকেই বলতে চাই। অবস্থা দেখেছো? পুরোপুরি একটা পাকা বুড়ি। আমি তাহলে বাইরে যাব? গেলে খুব খুশি হই। ও ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাইরে যাই, তোমরা কথা বলো, কেমন? আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আমি যাই। এই, কি সমস্যা? তোমরা রিল্যাক্সে কথা বলো। ঠিক আছে, যাও। এসো এলিফ, তোমার কি কথা আছে বলো। এলিফসু ভাবির সাথে এভাবে কথা বলে? সেলিন সেলিন সেলিন, সবসময় সেলিন। আমি খারাপ ব্যবহার করছি, আমার সাথে কেউ কিছু করছে না। আমার কথা কেউ ভাবে না ভাইয়া। আরে বোন আমার, তোমার কথা কে ভাবে না বলো? দেখি এখানে এসে বসো। এলিফসু, তুমি আমাদের সবচেয়ে আদরের, তুমি আমাদের বাড়ির একমাত্র ছোট্ট রাজকুমারী। তোমার কথা সবাই ভাবে, জানো? একদমই তা না, সবাই যে যার মতো বিয়ে করে অন্য কোথাও চলে যাচ্ছে। আপু চলে গেছে, সেলিমও গেছে, মামা মামির সাথে ওদের রুমে থাকে। তুমিও তো বিয়ের পর থেকে ঘরের বাইরে আর বের হও না। সবাই আমাকে একা করে চলে যাচ্ছে। সোনামণি, তুমি এটা কেমন কথা বলছো? হ্যাঁ, কে তোমাকে একা রেখে যাবে? কেউ তোমাকে একা রেখে যাবে না, আমরা একসাথে থাকবো। আচ্ছা ভাইয়া, আমি কি আজ তোমার সাথে ঘুমোতে পারি? অবশ্যই বোন আমার, ঘুমোবে। তুমি, আমি, সেলিন ভাবি সবাই একসাথে এখানে ঘুমোবো, জড়িয়ে ধরে ঘুমোবো। না না, আমরা তিনজন না, আমরা দুজন ঘুমোবো। সেলিন ভাবি আমার রুমে গিয়ে ঘুমোবে। দেখো দেখো আমার বোনটাকে কি সুন্দর দেখাচ্ছে। দেখি, এসো এসো, আমরা শুয়ে পড়ি, এসো। আরে বালিশ কোথায় গেল? এসো শুয়ে পড়ো। হ্যাঁ ঠিক আছে। আমি সেলিমকে বিছানায় শুয়ে দিয়েছি, এবার তোমার পালা। এটা নাও। এটা আবার কি? দুধ দুধ, এখন দুধ খাওয়া খুব জরুরি, খাও। মাত্রই তো ডিনার করলাম। খাও বলছি। আচ্ছা দাও। ওহ ওহ, সাবাস সাবাস আমার সন্তানের মা। দেখি, খুশি হয়েছ? ফাতি, আচ্ছা শোনো না, ইন্টারনেটে দেখলাম খুব ভালো একটা মুভি এসেছে, চলো আমরা দেখি। না জেনেব না, কাল সকালে আমাকে একটা চাকরির ইন্টারভিউ দিতে যেতে হবে, এখন না ঘুমালে সকালে উঠতে পারবো না। কিসের এত তারা? এটা তুমি কি বলছো? দেখো জেনেব, এখন আমার দায়িত্ব বেড়ে গেছে, দেখছোই তো পরিবারটা ধীরে ধীরে বড় হচ্ছে। তাতে কি হয়েছে? আমিও তো কাজ করছি, দেখবে কোনো সমস্যা হবে না। মানে শোনো জেনেব, তুমি এখন থেকে কোনো কাজ করবে না, বুঝতে পারছো না? তুমি প্রেগনেন্ট, নিজের খেয়াল রাখবে, সেলিমের খেয়াল রাখবে, আর কিছুই করবে না। ফাতি, সন্তানেরও খেয়াল রাখবো, নিজের ক্যারিয়ারও তৈরি করব। জেনেব ক্যারিয়ার পরেও তৈরি করতে পারবে, আগে সময়টা পার করো, বাচ্চাটাকে বড় করো। এর মানে আমি এখন প্রেগনেন্ট বলে কোনো কিছুই করতে পারবো না, তাই তো? জেনেব, তোমার চাকরি করার কোনো দরকার নেই। কিন্তু আমার দরকার আছে ফাতি, আমার কাজ করার দরকার আছে। তাছাড়া ভবিষ্যতে কি হবে জানি না, তাই না? হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু ফিন্তু নেই, আমি প্রেগনেন্ট, আর এটা খুব সাধারণ ব্যাপার। যদি তুমি চাও আমি এভাবে বাড়িতে বসে থাকি, তাতে মানসিকতা নষ্ট হবে, যেটা বাচ্চার জন্য খারাপ, আমার জন্যও খারাপ। জেনেব, আমি চাই না তুমি প্রেগনেন্ট অবস্থায়। তুমি বারবার একই কথা বলে যাচ্ছ আমি প্রেগনেন্ট। হ্যাঁ আমি প্রেগনেন্ট, কিন্তু অসুস্থ তো না। তাই আমার সঙ্গে এমন আচরণ করা বন্ধ করো প্লিজ। আমার যদি কোনো স্বাস্থ্য সমস্যা থাকতো কোনো কাজ করতাম না, কিন্তু আমি তো ঠিক আছি। দেখো, আমি তোমাকে চিনি, তুমি ওখানে কাজের লোড নেবে। ডার্লিং, আমি যদি কাজ না করি সেটাই বরং খারাপ হবে। এভাবে বাড়িতে বেকার বসে থাকতে থাকতে আমার একঘেয়েমি লাগবে, বিরক্ত হয়ে যাব। আমি তো একজন মা, দ্বিতীয়বার আবার মা হতে যাচ্ছি, তার মানে এই না যে আমি সবকিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখবো। তাছাড়া আমারও তো কিছু ইচ্ছে আছে, কিছু স্বপ্ন আছে। নিজের পায়ে দাঁড়াতে চাই এই সময়টা তুমি পাশে থাকো। ঠিক আছে, এত কথা বলো না, এখন এত কথা বলে ক্লান্ত হওয়া ঠিক হবে না। ফাতি, আমার লক্ষ্মী হাজবেন্ড।
কি হয়েছে? সেলিম যখন আমার গর্ভে এলো, আমি কাউকে এই খবরটা বলতে পারিনি। আমি কেবল একজন মানুষকেই বলতে পেরেছি। ও কি বলেছিল জানোই তো? আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ আমার ছেলের আসার অপেক্ষা করেনি, কেউ খুশিও হয়নি। কিন্তু এবারের পরিস্থিতি একদম ভিন্ন। খবরটা সবাই জানে, ওর আসার অপেক্ষা করছে, আনন্দ করছে। কেঁদো না। আরে উফ, বাদ দাও তো। আমি একটু ইমোশনাল হয়ে পড়েছি, যদিও তুমি এতে অভ্যস্ত হয়ে গেছো। আর এই জন্যই তুমি নিজে কথাটা সবাইকে বলতে চেয়েছিলে। আচ্ছা, একটা কথা বলবো? আমি সেলিমের জন্মের সময় হয়তো ছিলাম না, কিন্তু ও যেদিন বিমানবন্দরে প্রথম আমাকে বাবা বলে ডাকলো, তখন আমি কিন্তু অনেক বেশি খুশি হয়েছিলাম। তোমরা দুজন আমার জীবনের দুটো উপহার, আর এটা হচ্ছে তৃতীয় উপহার। আমি সবসময় তোমার থাকবো, তোমার খেয়াল রাখবো, আগলে রাখবো। তোমাকে আমি খুব ভালোবাসি। আমাকেই তো ভালোবাসবে, আর কাকে ভালোবাসবে? যখন তোমার ডেলিভারি হবে, সেলিম আর আমি তোমার জন্য দরজায় অপেক্ষা করব। পুরো পরিবার তোমার জন্য অপেক্ষা করবে, আর তারপর আমরা 4 জনের একটা বড় পরিবার হব। আমি কখনো তোমাদেরকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আচ্ছা বলো তো, ও কবে লাথি মারবে? এখনো অনেক দেরি আছে ফাতি। আচ্ছা, এখানে সত্যি কোনো জীবন আছে? হ্যাঁ, আমাদের দুজনের সন্তান। কাছে এসো। আরে অনেক হয়েছে, বোকার মতো মুখ হা করে আর থেকো না। যা বলতে চাও সরাসরি বলো, এই সন্ধ্যায় আমার মেজাজ খারাপ করো না। আম্মা বলছে, কিন্তু কথা দাও আমাদেরকে একদম বাধা দেবে না। আমরা যা বলবো তুমি তা মানবে, বলো। আগে তো শুনি, তারপর দেখবো। আপু, তুমি বাড়ির বড় মেয়ে, তোমারই আগে বলা উচিত। তুমিই শুরু করো। দেখো দেখো দেখো, বিপদ দেখে পালিয়ে যাচ্ছে, আবার আমাকে আপু বলে ডাকছে। হায় আল্লাহ, আবার বাড়ির বড় মেয়েও বলছে। অসভ্য মেয়ে একটা। সাজি, জলদি বলো। আরে কি বলবে বলো না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ দাঁড়াও, কনসেন্ট্রেট করতে দাও। তাহলে ঠিক আছে, শুরু করছি আমি। আসলে আমার প্রাণপ্রিয় আম্মাজান, আমরা সবাই মিলে অল টুগেদার বসে অনেক চিন্তা করেছি। মানে এমন চিন্তা করেছি যা শুনলে তোমার শুধু ভালোই লাগবে না, তুমি অনেক খুশিও হবে। হ্যাঁ, আমরা এখান থেকে চলে যাচ্ছি, একটা চমৎকার সাজানো গোছানো বাড়িতে চলে যাচ্ছি। বাবা ভাড়া নিয়েছে, নিজের হাতে সাজিয়েছে তোমার জন্য। আচ্ছা, তোমাদের মাথায় কিছু নেই নাকি? হ্যাঁ, তোমরা কেন বুঝতে পারছো না? আমি কতবার তোমাদেরকে এক কথা বলবো, ওই লোকের নাম আমার সামনে তোমরা কেউ কখনো ভুলেও মুখে আনবে না। কথাটা তো সহজ, কেন তোমরা বুঝতে পারছো না? হ্যাঁ, কিন্তু আম্মা তুমি কথা দিয়েছিলে তুমি আমাদেরকে বাধা দেবে না, আমরা যা বলবো তুমি তা মানবে। আমি কোনো কথা দেইনি, দেখবো বলেছি। মামিস্কো শোনো, মামিস্কো যা করেছে সেগুলো মনে করিয়ে দেই। কি করেছে? ওহো, তোমার জন্য বাড়ি ভাড়া নিয়েছে, নিজের হাতে সাজিয়েছে, তোমার কাছে এসে ক্ষমা চেয়েছে, কত কাকুতি মিনতি করেছে, কত কি চেষ্টা করেছে আম্মা। তাই বলছি তুমি বাবাকে ক্ষমা করো, আর ক্ষমা করো তো মহৎ কাজ। কি বলো তুমি? শোনো মামুনি, আল্লাহ রাব্বুল আলামিনও যদি তোমার বাবাকে ক্ষমা করে দেন, আমি করব না। শেফকেত, জেনেপের কথা ভাবছো তাই না? দেখো, তুমি আবারও নানা আর আমি নানি হতে যাচ্ছি, এজন্য আমি অনেক খুশি শেফকেত।
তোমার কি হয়েছে? কি হবে? কিছুই না। তাহলে তোমার মন খারাপ কেন? আরে মেরিয়াম, আমার মন খারাপ হবে কেন? আমি তো খুশি আছি, অবশ্যই খুশি আছি। আমি আসলে সেলিমের কথা ভাবছি, বুঝলে? ওই বাচ্চাটার কথা ভাবলেই আমার খুব খারাপ লাগে, তখন বেশ কষ্ট হয়। কি বলছো? কেন সেলিমের জন্য তোমার কষ্ট হয়? কারণ হলো ওর যখন জন্ম হয়েছিল জৈনেব আমাদের সাথে ছিল না। মানে বাচ্চাটা ওখানে পরিবার ছাড়া জন্মেছে, পরিবারের কাউকে কাছে পায়নি। এই দুনিয়াতে যেন ওর কেউই নেই। এদিকে আমরাও কিছু জানি না, ওকে কোলে নিতে পারিনি, ভালোবাসতে পারিনি। ঠিক বলেছ। তবে জৈনেব খুব ভালো করেই জানে তুমি সেলিমকে কতটা ভালোবাসো। আচ্ছা, যাই হোক, তুমি আমার কথায় কান দিও না। আমি অযথাই এসব ভাবছি। হয়তোবা আমি এখন বুড়ো হয়ে গেছি, তাই আমার এই মনটাও নরম হয়ে গেছে। আরে কি হলো? তোমার এই শক্ত খোলসের ভেতর যে নরম মনের মানুষটা লুকিয়ে আছে, আমি তাকে অনেক ভালোবাসি। বাজে বকো না, কোনো নরম মনের মানুষ নেই। একদম ছেলে মানুষ। ম্যারিয়াম, চলো আমরা এক কাজ করি। আগামীকাল থেকে আমরা সেলিমের সাথে গিয়ে আরো বেশি সময় কাটানো শুরু করি, বুঝেছ? আমাদের না দেয়া সময় পূরণ করি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। আম্মা, তুমি কি আমাদেরকে আর ভালোবাসো না? তুমি আমাদেরকে কি বলতে? হ্যাঁ, তুমি সবসময় এইটাই বলতে, একজন মা সবসময় নিজের আগে তার সন্তানের কথা ভাবে। ঠিক কথা। এখন কেন তাহলে ভাবছো না? কেন সারা জীবন পিতৃহীন করে রাখতে চাইছো? ও আল্লাহ, ধৈর্য দাও। আরে তোমরা কেন বুঝতে পারছো না? আমি আবারও বলছি, ওই লোকটা এখন আমার কাছে মৃত। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এখন তোমাদের যদি ওর সাথে গিয়ে থাকতে এতটাই ইচ্ছে করে, তাহলে তোমরা যাও, বাবার সাথে গিয়ে থাকো। কিন্তু আমি যেতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। তোমরা কেন বুঝতে পারছো না মামুনি? আল্লাহ, হায় আম্মা, তুমি আমাদের এভাবে বাড়ি থেকে চলে যেতে বলছো? আমি কি ঠিক শুনছি আম্মা? না মামুনি, আমি যা বোঝাতে চাইছি তোমরা তা বুঝতে পারছো না। থামো, আবার বোঝাচ্ছি। শোনো মামুনিরা, ধরো তোমরা যা চাইছো আমি ঠিক তাই করলাম। তোমাদের সাথে ওই বাড়িতে গেলাম। এরপর কি হবে আমাকে বলো? হ্যাঁ, আমার অনুভূতির কি হবে? তোমরা কি আমার কথা একটুও ভাববে না? আমরা সবসময় তোমার কথা ভাবি আম্মা। ঘোড়ার ডিম ভাবো। কদিন পর তোমরা যখন বিয়ে করে আমাকে ছেড়ে চলে যাবে, আমি তখন ওই লোকটার সাথে বাড়িতে কি করব? হ্যাঁ, দিনের বেলা বার থেকে নিয়ে আসবো, আর রাতের বেলা ওই রাশিয়ানা মহিলার ঘর থেকে। আমার জন্য তোমাদের দুঃখ হয় না? না হয়, অনেক দুঃখ হয়, অনেক দুঃখ হয়। কিন্তু বাবা আর আগের মতো নেই। বাবা অনেক বদলে গেছে আম্মা, সম্পূর্ণ ভিন্ন মোস্তফা। আম্মা, সত্যি বলছি, বাবা অনেক বদলে গেছে। সারাক্ষণ বাড়িতে থাকে, বাড়ির দেখভাল করে, তোমার কথা আমাদের কথা চিন্তা করে, অতীতের কথা ভেবে সবসময় আফসোস করে। বাবা অনেক বদলে গেছে আম্মা, সত্যি বদলে গেছে। সত্যি বলছো? সত্যি। তোমার বাবা এতটাই বদলে গেছে? সব সময় বাড়ির দেখভাল করে, তোমাদের সাথে থাকে, তাই না? তাহলে এখন কোথায়? এখনো কেন তোমাদের সাথে এখানে আসেনি? বলো, কি দেখছো? আমাকে এভাবে দেখবে না। জানি এখনো কোথায় আছে, নিশ্চয় বাড়ে। ভুল করে চলে যায় আম্মা। আহারে আমার নির্বোধ মেয়েরা, আরে এখানে ভুল করার কি আছে? ও তো দিনরাত ওখানেই পড়ে থাকে। মামুনিরা দেখো, ওর এই বদ অভ্যাস কখনো যাবে না। কেন বলছি জানো? বয়স 40-এর পর কেউ বদলায় না। মানে ওই লোকটা আমার স্বামী বা তোমাদের বাবা হওয়ার কোনো যোগ্যতা রাখে না। তোমরা এটা কেন বুঝতে পারছো না? অযথা এটা নিয়ে কথা বলে আমাকে উত্তেজিত করো না। এখান থেকে যাও। আল্লাহ আল্লাহ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আম্মা, তুমি বাবার কথা না হয় ভুলে যাও। বাবাকে এখন বাদ দাও। শুধু তোমার এই সুন্দরী পরীর মতো মেয়েরা তোমাকে অনুরোধ করছে, তাদের জন্য হলেও প্লিজ চলো না। মেয়েরা শোনো, আমি যাব না। আমি আমার নিজের অনুভূতিকে সম্মান করি, আর তোমাদেরও করা উচিত। হ্যাঁ, তবে একটা কথা, তোমরা কার কাছে থাকবে জলদি সিদ্ধান্ত নাও। হয় বাবা অথবা আমি। আমার যা বলার ছিল বলা শেষ। এটাই ফাইনাল। স্বাক্ষরে গন্ডার আইফেল।
ফাতি কোথায় গেল? জেনেব তোমাকে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম। শুভ সকাল ফাতি। ওহ, এটা তো খুবই সুন্দর। শুভ সকাল। শুভ সকাল আমার ভালোবাসা। এই সবকিছু আমার ভালোবাসার ওয়াইফের জন্য। এখন এসো, জলদি খেতে বসো। এসব করবে জানলে আগেই প্রেগনেন্ট হতাম। কি আশ্চর্য, আমি কি এর আগে এমন কিছু করিনি? অবশ্যই করেছো, তবে নতুন বাড়িতে প্রথমবারের মতো করলে তাই বলছি। সেলিম বাবা, শুভ সকাল সোনামণি। দেখেছো বাবা সকালের জন্য কত সুন্দর নাস্তা তৈরি করেছে? নাও। সত্যি ফাতি, টেবিলটা দেখতে সুন্দর লাগছে। নাও খাও। ওহ, আজ আমার অনেক খিদে পেয়েছে ফাতি। অফিসের লেট না হয়, জলদি খেতে হবে। জেনেব আজ না গেলে হয় না? কিন্তু কেন? কারণ আমি বাইরে যাচ্ছি। ঠিক আছে যাও, কে মানা করেছে? সেলিমকে কে দেখে রাখবে? এটা তো ভুলেই গেছি। সেটাই। আচ্ছা এক কাজ করি, ফাদিককে ফোন করি। ফাদিকের সাথে আমার কথা হয়েছে, ও আপাতত ওর বাবা মাকে নিয়ে ঝামেলায় আছে। হ্যাঁ তাই তো, মেয়েটা ইদানিং বেশ কষ্টের সময় পার করছে। তাহলে কি করব? এখন কারো আসার কথা নাকি? সোনামণি, আমার লক্ষ্মী বাবা, মজা করে খাও। আমার বাবা। বাবা শুভ সকাল। শুভ সকাল শুভ আম্মা। সকাল। শুভ সকাল। তোমরা এই সময়? আমরা আমাদের নাতিকে নিতে এসেছি। মানে কি? মানে আবার কি, নাতিকে মনে পড়েছে নিতে এসেছি। কোনো সমস্যা? তোমার বাবা ঠিক বলেছে জাইনেব, তোমরা চাইলে বাইরে যেতে পারো, আমরা সেলিমের খেয়াল রাখবো। যদি আজ অন্য কিছু চাইতাম তাও হয়তো পূরণ হতো। আমরা দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান পরিবার। আচ্ছা আপনারা এখানে বসুন, আমি প্লেট নিয়ে আসছি, একসাথে নাস্তা করব। হ্যাঁ হ্যাঁ তোমরা টেবিল তো বসো। ভালোই ঠিক আছে। সাজিয়েছো দেখছি। সবকিছু ফাতি করেছে বাবা, আরে আমাকে তাই একটা নাকি? কিছু বাহ। করতে দেয়নি। খুব ভালো। হ্যাঁ, তোমাকে একটা কথা বলি, তোমার এই বাচ্চাটা আমাকে দাও, আমি তোমাকে লিখে দিতে পারি। আমি যদি ওকে এই দেশের সবচেয়ে নামকরা ব্যক্তি না বানাই, তাহলে আমার নাম শেফকেত রেইস না, বুঝলে? প্রশ্নই আসে না বাবা, প্রশ্নই আসে না। বসুন, আমি চা নিয়ে আসছি। তোমাকে সাহায্য করতে আসি ফাতি। আসবে? না না, আসতে হবে না। এই মাখন আর মধু কে খাবে? আমরা সবাই খাবো বাবা। খাও খাও। নানু ভাই, আমার আর দেরি করা যাবে না। জামাই, তুমি এই টেবিল সাজিয়েছো? হ্যাঁ। জামাই, তুমি প্রতিদিন মধু আর মাখন খাও নাকি? ঠিক ধরেছেন রেস বাবা, আর এখন থেকে প্রতিদিন আপনার মেয়ে জেনেবকেও মধু মাখন খেতে হবে। তার কারণ আমার ওয়াইফ এখন প্রেগনেন্ট। এই এলিপসু, গত রাতে তোমার ভাবিকে আলাদা ঘরে ঘুমোতে পাঠিয়েছো কেন? হ্যাঁ, এক রাতে তো আলাদা ঘুমিয়েছে, তাতে কি হয়েছে? ওই, এটা কেমন ধরনের কথা বলছে? এসব কথা তোমার মুখে মানায় না। একটা রাতে তো ভাইয়ের সাথে ঘুমিয়েছে, এটা কোনো ব্যাপার নাই ইয়াদিকার আম্মা। ছোটবেলায় আমিও এমন ছিলাম। কিন্তু আমি আর ছোট নই। এই এলিপসু, আমাকে বলো তো, তুমি কি তোমার ভাবিকে হিংসে করো মামনি? এটা কেমন কথা? আমার ভাইয়ের সাথে ব্যক্তিগত কিছু শেয়ার করতে পারি না? অবশ্যই। আরে তোমার আবার ব্যক্তিগত কি আছে পাকা বুড়ি? চলো ভাইয়া, দেরি হয়ে যাচ্ছে, আমাদের যেতে হবে। ওই, তুমি এখনো বাসার জামা পরে আছো, এভাবে কোথায় যাবে? ভাইয়াকে একটু শান্তি মতো নাস্তা করতে দাও, আমি তোমাকে পৌঁছে দেব। মনে হচ্ছে ওকে কখনো স্কুলে নিয়ে যায়নি। নিয়ে গেছো, কিন্তু আজ ভাইয়া নিয়ে যাবে। এলিপসু, তাছাড়া ভাইয়া আমাকে কথা দিয়েছে আজ আমাকে স্কুলে নিয়ে যাবে। ঠিক আছে আম্মা, কোনো সমস্যা নেই, আমি ওকে নিয়ে যাব। এলিপসু শোনো, আমি তোমাকে নিয়ে যাব, তুমি একদম ভেবো না। হ্যাঁ আচ্ছা তাহলে আমিও তোমাদের সাথে যাই, ফেরার পথে বাজার করে আসবো। না না, তুমি আমার সাথে বাজারে যাও, ভাই আমাকে স্কুলে নিয়ে যাবে, না হলে আমার দেরি হয়ে যাবে। ভাই আমি ড্রেস পরতে গেলাম, তুমি নিচে আমার জন্য অপেক্ষা করো, কেমন? ওই, বুঝতে পারছি না এই মেয়েটাকে নিয়ে কি করব। ওর আসলে এখন বয়সন্ধিকাল আম্মা, আমিও এই সময় পার করেছি। আর আমি তখন ইরিমকে খুব ঘৃণা করতাম, যদিও আমি ঠিক করিনি। না, এলিপসু তোমাকে এখন খুব ভালোবাসে, আমি পরখ করে দেখেছি। হয়তো আমিও এমনটাই চাই। সেলিনা, আমি যাচ্ছি, তোমরা নাস্তা করো, কেমন? সুইট হার্ট, আমি তাহলে আসছি আম্মা। ঠিক আছে, হ্যাঁ ঠিক মতো খেয়ে সাবধানে নিও। যেও বাবা। আসছি। আমি দুপুরে এসে তারপর একসাথে লাঞ্চ করব, কেমন? আচ্ছা ঠিক আছে, দেখা হবে। জেনেব আস্তে হাঁটবে, লিফট ব্যবহার করবে, সিঁড়িতে চড়বে না। আচ্ছা তুমি একদম ভেবো না। এই জেনেব, ফ্লোর পিচ্ছিল হতে পারে, সাবধানে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, চা
কফি এগুলোতে ক্যাফেইন থাকে, বাচ্চাদের জন্য ক্ষতিকর। তুমি কিন্তু ভুলেও খেও না। ঠিক আছে, চিন্তা করো না, আমি খাবো না। আরেকটা কথা, ভুলেও ঠান্ডা পানি খাবে না, ঠান্ডা খাবারও খাবে না। ঠিক আছে, খাবো না। ঠিক আছে। এই জেনেব, তোমার এখন বেশি বেশি পানি খাওয়া দরকার। মনে করো পানি খেও, কেমন? হ্যাঁ খাবো, বুঝতে পেরেছি। আর শোনো, ভারী কোনো কিছু তুলবে না, এটা মনে রেখো। হ্যাঁ ডার্লিং, একটু শান্ত হও প্লিজ। এত দুশ্চিন্তা করো না। আমি এর আগেও মা হয়েছি, আমি সব কিছু জানি। কথা দিচ্ছি, সব বিষয়ে সাবধান থাকবো। তুমি একদম নিশ্চিন্ত থাকো, কেমন? আচ্ছা ঠিক আছে। আমাকে এখন যেতে হবে, দেরি হয়ে গেছে। পরে দেখা হবে, বাই বাই। আরে এভাবে দৌড়াচ্ছ কেন? আস্তে যাও, আস্তে। ওফ আল্লাহ, ওকে তো সামলানো বেশ কঠিন হবে মনে হচ্ছে। আমি প্রেগনেন্ট হলে ভালো হতো। আচ্ছা মেয়েরা, কথা শোনো। এখন আবার বলো না একা যেতে পারবো না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। চিন্তা করো না আম্মা, আমরা আর তোমাকে বিরক্ত করব না, কারণ আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তাহলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছো? নিয়ে ফেলেছি, আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আম্মা। আমরা বাবার সাথে থাকবো। তোমরা বাবার সাথে থাকবে? খুব ভালো, তাহলে বাবার কাছেই যাও। তোমরা এখন বড় হয়ে গেছো, তোমাদের কোনো সিদ্ধান্তে আমি বাধা দেব না। কি বলছো, আমাদের যেতে নিষেধ করবে না? না, কেন নিষেধ করব? আরে আম্মা, বুঝতে পারছো না, বাবার কাছে যাচ্ছি, বাবার কাছে। আম্মা, আমি বধির না মামুনি, যেতে চাইলে চলে যাও। আল্লাহ আল্লাহ। আম্মা কেন বুঝতে পারছো না? আমরা সবাই একসাথে বাবার বাসায় গিয়ে থাকতে চাই, একটা পরিপূর্ণ পরিবার হতে চাই। কেন বুঝতে পারছো না? আম্মা অনুরোধ করছি, তুমি আমাদের সাথে চলো। হ্যাঁ, তাহলে আমরা আগের মতো একসাথে থাকতে পারবো, সুখী পরিবার হতে পারবো। হ্যাঁ, আগের মতো সুখী হতে পারবো? মামুনি, জীবনে এই প্রথম আমি এত খুশি হয়েছি। আচ্ছা, আমি এখন গেলাম। কখনো আমাদের কথা শোনে না। শুধু তাই না ফাদি, আমি নিশ্চিত আম্মা ওই অসভ্য লোকটার সাথে আবার দেখা করতে যাচ্ছে। সাজি, যেভাবেই হোক ওই ড্রিলার নামের লোকটার কাছ থেকে আম্মাকে দূরে সরাতে হবে। ঠিক, চলো যাই। আরে কি ব্যাপার সাজিবে, তুমি কোথায় যাচ্ছ? তোমার কাছ থেকে পালাচ্ছি। কি মজা করছে? মজা? আরে না, কেন পালাবো? আমরা বাবার কাছে যাচ্ছি। তোমার বাবা এসেছে? হ্যাঁ, কামিল বাবা ফিরে এসেছে, বাড়ি ভাড়া নিয়েছে, সেখানেই যাচ্ছি। আরে কি বলছো, তো খুশি খবর। অভিনন্দন, অনেক অভিনন্দন। আসলে আমরা একটা ভালো কাজের জন্য এসেছি, মানে বিয়ের ডালা দিতে এসেছি। জানোই তো, বাগদানের পরের ধাপ হলো বিয়ে। ও এখনো বাগদান বাগদান করছে। ও আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, আমাকে আরো ধৈর্য দাও। আমিন। চলো ফাদিক, চলো, না হলে কিন্তু এখানে একটা দুর্ঘটনা ঘটবে। সাজি যেও না, আমিও আসছি। ভাই জিবাত, দেখো তুমি কিছু মনে করো না। জানো তো, আজকাল আমরা আমাদের বাবা মাকে আবার এক করার চেষ্টা করছি। এই জন্য সাজির মেজাজ ভালো নেই, আমারও ভালো নেই। আর তাই এই সময় নিজের বিয়ের কথা শুনে সাজিবেত একদম উত্তেজিত হয়ে যাচ্ছে। তুমি কিছু মনে করো না, কেমন? ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। তুমি সাজিকে আর একটু সময় দাও, কেমন ভাই? হ্যাঁ, ও যখন চাইবে তখনই হবে। তুমি তো জানোই, সাজির জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারি। তুমি সত্যি একজন প্রকৃত প্রেমিক। আচ্ছা শোনো, আমি এখন যাই, তাহলে পরে আবার দেখা হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাও। খুব সুন্দর হয়েছে। সাজিবে, ভালো থেকো। চুপ থাকো। এখন তাহলে আমরা এগুলোতে কি করব? হ্যাঁ, কি আর করব কামিল, তুমিও তো শুনলে আমার বিয়ে আপাতত কিছুদিনের জন্য স্থগিত হয়ে গেছে। আর এটা ব্যাপার না, হ্যাঁ সেটাই। না হয় ঠিক আছে, দেরি চলো করে যাই। হয় ভালো। চলো যাই। তা হবে, তবে আমি চাই সবকিছু একটু জলদি জলদি হোক আর কি, এছাড়া আর কিছু না। আচ্ছা, তারপর? ও আমার সোনা বাচ্চাটা, সেলিমের হয়তো ঘুম পাচ্ছে তাই এমন করছে, বুঝেছো? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। তোমরা ওকে নিয়ে ঘুরে বেড়াও, দেখবে ওর ঘুম চলে গেছে। রাখছি। তোমাকে মোবাইলে কথা বলতে নিষেধ করেছি, এ সময় এসব একদম ভালো না। তুমি এই কথা বলছো ফাতি? সকাল থেকে এ পর্যন্ত তুমি আমাকে ৩৮ বার ফোন করেছো। আচ্ছা, তোমার সাথে একটা ট্র্যাকিং ডিভাইস লাগালে কেমন হয়? আচ্ছা এসব বাদ দাও, এর চাইতে দ্রুত একটা বেবি সিটার খুঁজে বের করো। আজ ভাগ্য ভালো যে বাবা মা আমাদের বাড়িতে এসেছে, কিন্তু আগামীকাল? এটা ঠিক বলেছ। হ্যাঁ সমস্যা নেই, আমি কিছু একটা ব্যবস্থা করছি। তুমি অযথায় নিয়ে একদম চিন্তা করো না, বুঝতে পেরেছো? ঠিক আছে। আরে আমি তো ভুলেই গেছি, তোমার কাজ কেমন যাচ্ছে? ভালোই।
আমি মানুষকে ভালোবাসি আর মানুষও আমাকে ভালোবাসে, সমস্যা হবে না। অবশ্যই সমস্যা হবে না। আরে তুমি মানুষটাই ভালো, কেন কেউ তোমাকে ভালোবাসবে না ডার্লিং? অবশ্যই ভালোবাসবে। একটা বেবি সিটার খুঁজে পেলেই সব ঝামেলা শেষ হয়ে যাবে। আমি খুঁজে বের করবো। তা তো করবে, কিন্তু কখন করবে এটা খুব জরুরি ফাতি, কেন বুঝতে পারছো না? 1 মিনিট। কি? মাথায় একটা আইডিয়া এসেছে। অনলাইনে এমন অনেক কোম্পানি আছে যেসব কোম্পানি বেবি সিটার প্রোভাইড করে, ওদের কাছে খোঁজ নিতে পারি। এসব কি বলছো? আমরা অনলাইনে বেবি সিটার খুঁজবো? হ্যাঁ, তাতে কি হবে? আমরা হাজারান টিকিট রাখবো। না, অসম্ভব। আমি ওনাকে বেবি সিটার হিসেবে চাই না। সেলিমের জন্য অন্য কাউকে চাই আমি। মানে আমি দাদিমার মতো করে সেলিমকে বড় করতে চাই না। কেন? ওনার মতো বড় করলে কি সমস্যা? সমস্যা হওয়ার কি আছে? এটা কোনো সমস্যা না, কিন্তু আমি বলতে চাইছি যে সেলিমের জন্য আমি আসলে কোনো প্রফেশনাল বেবি সিটার চাই। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। তোমার যা ইচ্ছে করো, যাকে ইচ্ছে নিও, কিন্তু চাপ নিও না। ঠিক আছে। আমি চাই না তুমি এই সময় দুশ্চিন্তা করো, ঠিক আছে? ঠিক আছে। এখন এটা একটু খেয়ে দেখো, ক্যালসিয়াম আছে। এটা আবার কি? এটা কি? এটা দই দিয়ে বানানো। দেখি তো। আচ্ছা এবার শোনো নানা ভাই, নানা হিসেবে এটাই তোমাকে দিয়ে আমার প্রথম শিক্ষা, বুঝেছ? এটা একজন পুরুষ হয়ে অন্য পুরুষকে দেয়া জ্ঞান। দেখো, কোনোদিন তোমার বাবা ওই ফাতির মতো বেশি কথা বলে কোনো ধরনের সমস্যার সমাধান করার চেষ্টা করবে না, কেমন? হাজার হোক তুমি তেজি শেফকেতের নাতি, তুমি অন্যরকম হবে। শেফকেত? হ্যাঁ, কেউ যদি তোমাকে খারাপ দৃষ্টিতে দেখে, তুমিও তাকে সেভাবে দেখবে। কেউ চোখ বড় বড় করে তাকালে তুমিও চোখ বড় বড় করে তাকাবে, তারপর আচ্ছা মতো মারবে, কেমন? শেফকেত? কি হয়েছে? তারপর কোনো মেয়ে যদি তোমাকে ঠিক এভাবে নাম ধরে ডাকে, তুমি তার দিকে একদম সাড়া দেবে না, কখনো না। তুমি তোমার মতো কাজ করবে, ওকে গুরুত্বই দেবে না। বুঝতে পেরেছো নানা ভাই? আরে তুমি একটা বাচ্চার সাথে এসব কি ধরনের কথা বলছো? কেন, কি হয়েছে? একজন সুপুরুষ হতে হলে কি করতে হয় আমি ওকে সেটাই শেখাচ্ছি। আরে এসব কি এত কম বয়সে শেখাতে হয় শেফকেত? তাহলে কবে শেখাতে হয়? বড় হওয়ার পরে শেখাতে হয়? বাজে বকো না শেফকেত। জেইনেবকেও তুমি এই একইভাবে ভুল শিক্ষায় বড় করেছো। আরে নাতিকেও কেন ভুল শিক্ষা দিচ্ছ বলো তো? ভুল শিক্ষা? হ্যাঁ, ভুল। তাহলে তো তোমারই উচিত ছিল তোমার মেয়ের সাথে থাকা আর তোমার শিক্ষায় তাকে বড় করা। জেদি মেরিয়াম ম্যাডাম, এসব বাজে কথা বলে মুখ ফিরিয়ে চলে গেলে হবে না শেফকেত। আমার কথাও শুনতে হবে, বুঝেছো? আমি তোমাকে শেষবারের মতো বলছি, আর বলবো না, তাই কান খুলে ভালো করে শুনে নাও। আমি যা কিছু করেছি তা আমার মেয়ের জন্য করেছি, বুঝেছো? যদি প্রয়োজন হয় আমার নাতির জন্যও করবো শেফকেত। আচ্ছা তাই? তাহলে তোমার নাতি কোথায়? উই, সেলিম কোথায়? সেলিম কোথায় গেল? সেলিম কোথায়? সেলিম? সেলিম কোথায়? সেলিম কোথায় গেল? সেলিম ওই তো ওখানে। সেলিম কোথায় তুমি? ওই তো ওখানে। আল্লাহ ধন্যবাদ। ও সেলিম, নানা ভাই এসো, আমার কাছে এসো, জলদি 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 এসো। এসো, তোমার এসো আমার নানা ভাই। তুমি কোথায় ছিলে? তুমি তো আমাদেরকে ভয় পাইয়ে দিয়েছো। ও, আজ থেকে আমার নাতির খেয়াল তুমি সব সময় রাখবে, ঠিক আছে? হাই দারিম, তুমি ইদানিং খুব রোমান্টিক হয়ে যাচ্ছ। শুধু তোমার জন্য। তুমি আমাকে বদলে দিয়েছো আইফেরিম, একদম বদলে দিয়েছো। আমি যে আকাশে আছি নাকি মাটিতে আছি, স্বর্গে আছি না পৃথিবীতে আছি জানি না, শুধু একটা কথাই জানি, আমি তোমাকে ভালোবাসি। হায়দার,
আমার সবকিছু তুমি আইফের। দেখো, আমার সবখানে তুমি, আমার দেহে, আমার আত্মায়, আমার এই জীবন তুমি ছাড়া অর্থহীন। অনুরোধ করছি, এই আমাকে গ্রহণ করো, আমাকে তোমার করো, আমার পৃথিবীকে জান্নাত বানিয়ে দাও। আইফেরিম। আইফেরিম। আমাকে বিয়ে করবে? আইফের। আইফের। ঘোরাও ঘোরাও ঘোরাও, জলদি ঘোরাও। মেরিয়াম ম্যাডাম, জিহান সাহেবের সাথে কথা হয়েছে, ফাতি সাহেব জয়েন করেছেন। খুব ভালো খবর দিলে বিরল। এই কাকে নিয়ে কথা বলছো তোমরা? ফাতিকে নিয়ে নাকি? তোমরা দুজন আবারও ষড়যন্ত্র করছো? শোনো শেফকেত, আমরা কাউকে নিয়েই কোনো ষড়যন্ত্র করছি না। আল্লাহর দোহাই এমন ভান করো না জানো তুমি এই ব্যাপারে কিছুই জানো না। জানেন তো, মেরিয়াম ম্যাডাম ফাতি সাহেবের জন্য একটা কোম্পানি খুলেছেন, উনি ওখানে জয়েন করেছেন, আমি সেটাই বলছিলাম। তাই নাকি? তাহলে তো ঠিকই বলেছি। তোমরা গোপনে আবারও একটা প্ল্যান করছো, তাই না? দেখো শেফকেত, আমরা ফাতির ভালোর জন্য কিছু করার চেষ্টা করছি। সে যেটাই হোক না কেন, তোমরা ওর আড়ালে ওকে না জানিয়ে এই ষড়যন্ত্র করছো। আচ্ছা, তুমি কেন সবসময় আমার সাথে দ্বন্দ্বে জড়াও বলো তো? আর আমি হাজারবার বলার পরও কেন আমার বিরুদ্ধে যাচ্ছ? কেন আমার কথা শোনো না? আমি বুঝি না। আচ্ছা, তুমি মনে হয় আমার সব কথা শোনো শেফকেত। যথেষ্ট হয়েছে, যথেষ্ট। ওহ শেফকেত, ওহ ওহ। সেলিম মামা, শোনো, তুমি বড়দের কথায় একদম কান দিও না, কেমন? ওনারা ঝগড়া করলেও না। এর চেয়ে চলো আমরা দুজন খেলি। কি সুন্দর! বাচ্চাটাকে লোকটার কোলে কি দারুণ মানিয়েছে, দারুণ দেখাচ্ছে। আরে ওটা দিলবার না? দেখে ফেলেছে। কে? দিলবার, আইফেরের বান্ধবী। দেখো সেলিম। হ্যালো বিরল সাহেব। হ্যালো। আমি কেনাকাটা করতে এসেছিলাম, হঠাৎ আপনাদের দেখলাম। হাই শেফকেত রাইস, কেমন আছেন? আমি ভালো আছি দিলবার, ভালো আছি। হ্যালো মেরিয়াম ম্যাডাম। হ্যালো দিলবার, কেমন আছেন? ওই তাহলে দেখা হবে। আচ্ছা আমি এখন আসি, ভালো থাকবেন। কি সুন্দর, মাশাআল্লাহ, খুব মিষ্টি, খুব মাশাআল্লাহ। বাই। সেলিম, তোমার কি মনে হয় দিলবার আন্টি আমাদের অনুসরণ করছিল? কি অদ্ভুত মেয়ে, হাত নাড়িয়ে নাড়িয়ে কেউ ভাবে কথা বলে নাকি? হ্যাঁ, পুরো একটা পাগল। আসল পাগল তুমি শেফকেত, না হলে ওই মেয়েটাকে নিয়ে কেউ এমন কথা বলে। আর তুমি যে সারাক্ষণ জ্ঞান জ্ঞান করো, যথেষ্ট হয়েছে। আর ভালো লাগে না, একদম ভালো লাগে না। অদ্ভুত ধরনের মানুষ একটা, খুবই হিংস্র, বিরক্তিকর।